রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী থাকছেন। একেবারেই দেখো, এটা একটা কৌশলগত কিন্তু আবার একটা কৌশলগত পদক্ষেপ। এই বিরোধী যে এই তৃণমূলের মধ্যে যে নতুন ব্লক তৈরি হয়েছে, যে 58 জন সই করে স্পিকারের কাছে তারা নিজেদের তৃণমূল কংগ্রেস বলে দাবি করে তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে প্রজেক্ট করে তারা স্পিকারের কাছে চিঠি দিয়েছেন। এখন দেখার স্পিকারের চিঠিটাকে অ্যাকসেপ্ট করে তাকেই মান্যতা দেয় কিনা। সে এদের কিন্তু একটা কৌশল, কিন্তু তারা জানেন যেহেতু 58 জন এই মুহূর্তে সই সম্মিলিত চিঠি পড়েছে, 20 জন বিধায়ক এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সরকারিভাবে 22 জন আরও বিধায়ক তারা কিন্তু সই করেননি। ফলে সেই সংখ্যাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মুহূর্তে রয়েছে। ফলত মমতা বন্দ্যোপাধ্যায়েরা তারা দলের পক্ষ থেকে এর আগে তারাও চিঠি দিয়েছেন, যে চিঠি নিয়ে একটা বিতর্ক দানা বেঁধেছে। সিআইডি ইনভেস্টিগেশন চলছে। পরবর্তীকালে গত পরশুদিন আমরা জানি যে দলের পক্ষ থেকে আরেকটি চিঠি দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ফলে এই বিষয়টি কিন্তু আদালত পর্যন্ত গড়াবে। আদালত পর্যন্ত গড়ালে তারা কিন্তু যেটা হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়দের পক্ষ থেকে তারা কিন্তু দাবি করবেন যে এই যে ব্রেকঅ্যাওয়ে ফ্যাকশন যেটা রয়েছে, যারা 58 জন রয়েছে, তারা কিন্তু প্রত্যেকে এখানে দলের হুইপ অমান্য করে তারা বেরিয়ে গিয়ে তারা কিন্তু এই কাজটি করেছেন। সে জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু দলের হুইপ অমান্য করেছেন। সে জায়গায় দাঁড়িয়ে তাদের এই স্ট্যান্ড পয়েন্টটা ঠিক নয়, আইনত গ্রহণযোগ্য নয় বলে তারা কিন্তু চ্যালেঞ্জ করবেন আদালতে। এই জায়গায় দাঁড়িয়েই কৌশলগত কারণে এই চিঠির মধ্যে যেখানে বিরোধী দলনেতা তাদেরকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা, শিউলি সাহা, জাভেদ খানকে উপ বিরোধী নেতা এবং মুখ্য সচেতক আখরুজ্জামানকে মুখ্য সচেতক হিসেবে চিহ্নিত করে 58 জনের সই সম্মিলিত চিঠি জমা পড়েছে। এই চিঠিটা তখন কিন্তু এভিডেন্স হিসেবে কোর্টের সামনে পড়বে। যখন কোর্টের সামনে জমা পড়বে তখন কিন্তু এ পক্ষের অর্থাৎ 58 জনের পক্ষ থেকে ডিফেন্স হিসেবে তারা কিন্তু বলবেন, তাদের উকিল কিন্তু বলবেন যে দেখুন আমরা কিন্তু দলের বাইরে নই, তা আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই বলছি। এমনকি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিষ্ঠাতা নেত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও আমরা নেত্রী হিসেবেই চিহ্নিত করেছি। ফলে দলকে অমান্যের যে অভিযোগ তাদের বিরুদ্ধে আনার একটা সম্ভাবনা রয়েছে আদালতে, সেটাকে তারা কাউন্টার করার জন্য কৌশলগতভাবে এই কথাটি তারা ব্যবহার করেছেন চিঠিতে বলে তথ্যবিজ্ঞ মহল মনে করছেন। একেবারে সঞ্জয় দত্ত, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো হচ্ছেন, তবে 58 জন মিলে যে বিধায়কেরা সই করেছেন, যে চিঠি ইতিমধ্যেই স্পিকারের কাছে গেছে, এবং এখান থেকে সব থেকে বড় প্রশ্ন উঠে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই চিঠিতে উল্লেখ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলনেত্রী থাকছেন। তাহলে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী থাকছেন এবং নেত্রী মানার নেপথ্যে ঠিক কোন কৌশল উঠে আসছে? যেহেতু সকলে মিলে, যেখানে 58 জন বিধায়ক মিলে গিয়ে আলাদাভাবে গিয়ে চিঠি দিয়ে এসেছেন, সেখানে এই প্রশ্ন কিন্তু উঠছে যে ঋতব্রত চিঠিতে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানার নেপথ্যে ঠিক কোন কারণ উঠে আসছে? আর একবার চলে যায় সঞ্জয় দা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সঞ্জয় দা, এই যে স্পিকারের কাছে যে চিঠি পৌঁছানো হলো, সেখানে এতজন বিধায়ক, 58 জন বিধায়ক তারা সই করলেন, সেখানে উল্লেখ রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেত্রী থাকছেন। তাহলে এর নেপথ্যে কোন কৌশল? দেখো, যেটা আমি বলছিলাম এতক্ষণ ধরে, এরা কিন্তু খুব ভালো করে জানেন এখানে বিষয়টি থেমে থাকবে না। স্পিকার এই চিঠি হয়তো গ্রহণ করবেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে তিনি মান্যতা দেবেন। এবং এছাড়াও এই চিঠিতে যে উল্লেখ রয়েছে 58 জনের যেহেতু সই রয়েছে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠের যেহেতু সই রয়েছে সে জায়গায়, এবং আগের চিঠি যেহেতু ডিসপিউটেড এবং সেটাকে নিয়ে ইতিমধ্যেই সাবজুডিস একটা ম্যাটার, সেটা নিয়ে সিআইডি একটা তদন্ত করছে। ফলে সে জায়গায় সেই চিঠিটা অলরেডি সাবজুডিস। সে জায়গায় দাঁড়িয়ে তারা খুব ভালো করে জানে আদালতে এর লড়াইটা কিন্তু আদালত পর্যন্ত গড়াবে, এবং আদালতে গড়ালে তখন কিন্তু আত্মপক্ষ সমর্থনের জন্য তারা যে দলবিরোধী কাজ করেনি সেটা একটা পয়েন্ট হিসেবে তুলে ধরা হবে। এবং এখানে আরেকটা কথা উল্লেখ্য, এখানেই কিন্তু লড়াইটা শেষ নয়। 58 জন সংখ্যাগরিষ্ঠ বিধায়ক তারা এই মুহূর্তে কিন্তু সই করে নিজেদের বিরোধী দলনেতা হিসেবে, নিজেদের বিরোধী দলের আসল প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করেছেন। এরপরে সাংসদদের মধ্যেও এই টানাটানিটি কিন্তু চলবে। তথ্যবিজ্ঞ মহল বা সূত্রের খবর যেটা আমাদের রয়েছে, ইতিমধ্যেই একজন উত্তরবঙ্গের একজন সাংসদ এবং দক্ষিণবঙ্গের আরেকজন সাংসদ, দুজন মিলে তারা কিন্তু বিভিন্ন সাংসদদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তারা বলছেন বর্ষিয়ান এক মহিলা সাংসদ তার সঙ্গে যোগাযোগ করে তার সাথে কথা বলার জন্য। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র বিধায়ক নয়, তৃণমূল কংগ্রেসের সাংসদদের মধ্যেও কিন্তু একটা ভাঙনের সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই জায়গাটা কিন্তু করছে, কারণ তারা জানেন দলের যদি কন্ট্রোল নিতে হয়, সিম্বল যদি পেতে হয়, দলের যে তারা যে সংখ্যাগরিষ্ঠ দলের
দলের মধ্যে এবং তারাই যে দলকে রিপ্রেজেন্ট করে সেটা এস্টাবলিশ করতে গেলে আইনতভাবে শুধুমাত্র বিধায়ক নয়, তার পাশাপাশি সাংসদ যারা রয়েছে তাদের মধ্যেও একটা তাদের সংখ্যাগরিষ্ঠ অংশকে কিন্তু বের করে আনতে হবে। সে কাজও কিন্তু ইতিমধ্যে প্যারালালি চলছে। ফলে সব মিলিয়ে এই লড়াই কিন্তু আদালত পর্যন্ত গড়াবে, এটা একেবারে নিঃসন্দেহে বলা যেতে পারে। তৃণমূল কংগ্রেস এই জায়গা থেকে তার মানে আইনত যে জটিলতা, সেই জটিলতাটা এড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী এটা একটা কৌশলগত পদক্ষেপ। একেবারেই কৌশলগত একটা কারণ, সেই কৌশলগত কারণের জায়গায় দাঁড়িয়েই তারা করছেন এবং কারণ আদালতের জন্য প্রিপারেশন শুরু হয়েছে। খুব ভালো করেই তারা জানেন এটা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু জল গড়াবে। সে জায়গায় দাঁড়িয়ে ডিফেন্সের জায়গা রয়েছে। ফলে এই সংখ্যাগরিষ্ঠ যারা বিধায়ক তারা জানেন তাদের এই চিঠিও কিন্তু চ্যালেঞ্জড হবে, আইনের সামনে স্ক্রুটিনিতে তারা পড়বেন। তারাও কিন্তু সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের সামনে পড়বে। সে জায়গায় দাঁড়িয়ে তাদের জায়গাগুলো, তারা ডিফেন্সের পয়েন্টগুলো তারা কিন্তু তৈরি করছেন। সঞ্জয়, আপাতত ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে দাঁড়িয়ে জাভেদ খান, তাকে বিশেষ দায়িত্ব এবং যেমনটা প্রস্তাবই করা হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা। তবে উল্লেখযোগ্য যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই কিন্তু দলনেত্রী হিসেবে তারা মানছেন, এমনটাই বলা হয়েছে। এরই পাশাপাশি আসল তৃণমূল তারাই। এই বিষয়গুলো যখন সামনে আসছে, আমি এই জায়গা থেকে একটু সুকান্ত বাবুর কাছে যাই। সুকান্ত বাবু, তার মানে বিষয়টা এটাই দাঁড়ালো যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী হিসেবে থাকলেও, মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী হিসেবে থাকলেও রাশ তার হাতে থাকছে না। দেখো, এটা একটু আগেই তোমাদের প্রতিনিধি এবং যেটা নিউজ রুম থেকে বলা হলো একদম সঠিক, যে কোনোভাবে যখন পরবর্তীতে এটা তো হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাবেই, সেখানে কিন্তু এই প্রশ্নটা থাকবে যে মূলত যেহেতু তিনি বহিষ্কৃত এবং সবচেয়ে বড় কথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হলো, বাকিরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। এটা এই কারণে যেহেতু প্রতীকের বিষয়টা রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে এই দলত্যাগ বিরোধী আইনের মধ্যে যাবেন, তাতে খুব বেশি সুবিধা তিনি পাবেন না। কিন্তু কোথাও গিয়ে এই যে প্রতীক এবং তৃণমূল কংগ্রেসের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নিচ্ছেন, মানে তারা এটা দেখাতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তাহলে আইনি জটিলতার ক্ষেত্রে অন্তত একটা সেফ গার্ড পজিশনে থাকতে পারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ এই যে বাকি বিধায়করা। সেই কারণেই কিন্তু এই মানে বেসিক্যালি এটা আসবো। সুকান্ত বাবু আসবো, আমাদের প্রতিনিধি প্রবীর রয়েছেন, প্রবীরের কাছে কি আপডেট এই মুহূর্তে রয়েছে জেনে নি। প্রবীর, দেখো, ইতিমধ্যে যে চিঠি দেওয়ার যে পর্ব, সেই চিঠি দেওয়ার পর্ব শেষ হয়েছে। বর্ষিয়ান বিধায়ক সমর মুখার্জি হাত দিয়ে এই চিঠি দেয় এই যে ব্লকের কথা বলা হচ্ছে সেই বিধায়করা, বর্ষিয়ান বিধায়ক। এবং তারপর স্পিকার কিন্তু যেটা জানা যাচ্ছে সমস্ত বিধায়কের সঙ্গে 1-to-1 কথা বলতে চান। সেই মতো সমস্ত বিধায়ক উপস্থিত ছিলেন কিনা, আছেন কিনা, তার জন্য 1-to-1 এখন কথা বলছেন স্পিকার বলে জানা যাচ্ছে সমস্ত বিধায়কের সাথে। এবং চিঠি দেওয়ার যে পর্ব ছিল সেই চিঠি দেওয়ার পর্ব শেষ হয়েছে। এখানে বিরোধী দলনেতা হিসাবে বলা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে, মুখ্য সচেতক আফরুজ্জামান এবং উপনেতা হিসাবে বলা হয়েছে শিউলি সাহার নাম প্রস্তাব করা হয়েছে। এখন পুরো সিদ্ধান্তটাই নেবেন বিধানসভার অধ্যক্ষ। অবশ্যই অধ্যক্ষের সিদ্ধান্তের দিকে যেরকম নজর রয়েছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধিও রয়েছেন। শ্রেয়সী, কি খবর পাচ্ছ তুমি? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিধায়কদের যে সই করা যে চিঠি, সেই চিঠি নিশ্চিতভাবে কিন্তু বিশেষ গুরুত্ব পাচ্ছে। তার কারণ এটা স্পষ্টত যে এই চিঠির ক্ষেত্রে যারা যারা সই করেছেন তারা কিন্তু কার্যত সকলেই এখানে উপস্থিত ছিলেন এবং সেক্ষেত্রে তাদের অনেকেই কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি যে তারা স্পিকারের ঘরে যান এবং সেখানে গিয়ে তারা সেখানে যখন চিঠি জমা দেওয়া হচ্ছে তখন সেখানে তারা উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকে সেখানে তারা সেক্ষেত্রে স্পিকারের সঙ্গে কথাও বলছেন। অন্যদিকে এর আগে যে চিঠিটি জমা পড়েছিল সেই চিঠিতে ইতিমধ্যেই কিন্তু সেই চিঠির একাধিক সই জাল এই বলে অভিযোগ উঠেছিল এবং সেক্ষেত্রে একাধিক বিধায়ক তারা স্পষ্টত বলেছিলেন যে এক্ষেত্রে ওই সই তাদের নয়। সেই চিঠিতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু সেক্ষেত্রে সিআইডি তদন্তও করছে। ফলে নিশ্চিতভাবে জাল সই সম্বলিত যে চিঠি, তার থেকে আজকের যে চিঠি, সেই চিঠি যেখানে সই করা বিধায়করা তারা প্রত্যেকে বলছেন হ্যাঁ এটা তাদেরই সই করা চিঠি, সেই চিঠির গুরুত্ব কিন্তু নিশ্চিতভাবে অনেকটাই বেশি। চূড়ান্ত সিদ্ধান্ত স্পিকার নেবেন। আগের চিঠিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা বলা হয়েছিল, এই চিঠিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা বলা হয়েছে। আগের চিঠিতে সেক্ষেত্রে অসীমা পাত্র, নয়না বন্দ্যোপাধ্যায় এদের নাম ছিল, কিন্তু নতুন যে চিঠি সেই চিঠিতে রয়েছে অবশ্যই শিউলি সাহা, জাভেদ খান, আফরুজ্জামান এদের এই সমস্ত নেতাদের নাম। ফলে সামগ্রিকভাবে দুটো চিঠির কিন্তু একেবারে নেতা নির্বাচনী বিষয়গুলো সম্পূর্ণ আলাদা। অর্থাৎ নেতা হিসেবে যাদেরকে নির্বাচিত করা হয়েছে, সে বিরোধী দল নেতা হোক বা চিফ হুইপ হোক যা হোক, সেই নামগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। কিন্তু এবং যেহেতু আগের যে চিঠিটা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সই তার
সেই সইয়ের পরিপ্রেক্ষিতে যে আগের চিঠি জমা পড়েছিল তৃণমূল বিধায়কদের, সেই চিঠিতে যেহেতু জালিয়াতি ধরা পড়েছে, সেই চিঠিতে যেহেতু তদন্ত চলছে, সিআইডি তদন্ত, ফলে নিশ্চিতভাবে বলা যেতে পারে আগের চিঠির থেকে এই চিঠির গুরুত্ব কিন্তু স্পিকারের কাছে অনেকটাই বেশি। এখন এক্ষেত্রে এই শ্রেয়সী, একটা চিঠিকে বিষয় জানতে চাইবো, তার মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী দলনেতা হন এবং তার সমর্থন বেশিরভাগ বিধায়কদের রয়েছে, তৃণমূল বিধায়কদের, তাহলে এই ব্লক যারা সিদ্ধান্ত নেবে সেটাই কি তাহলে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ডিসিশন হিসেবে এখন মানা হবে? কারণ বেশিরভাগ সমর্থন এখানেই রয়েছে। দেখো, বিধানসভার অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের ডিসিশন কিন্তু সেক্ষেত্রে কার্যকর হবে না। বিধানসভার অভ্যন্তরে একমাত্র স্পিকারের সিদ্ধান্তই কার্যকর হয়। ফলে এক্ষেত্রে এই যে নতুন যে চিঠিটি জমা পড়লো, যেখানে 58 জন বিধায়কের সই রয়েছে, এই চিঠির ভিত্তিতে স্পিকার কি সিদ্ধান্ত নেন সেটাই কিন্তু কার্যত চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কি সিদ্ধান্ত নিল সেই সিদ্ধান্ত কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের নেতা বা নেত্রীরা তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটা কিন্তু এখানে কার্যকর হবে না। এক্ষেত্রে কার্যকর হবে কোনটা? কার্যকর হবে স্পিকার যেটা মনে করবেন সেটাই। বিশেষত যারা এই সই করে চিঠিগুলো জমা দিচ্ছেন তারাও কিন্তু নিজেদেরকে তৃণমূলই বলছেন, তারা একবারও বলছেন না যে তারা তৃণমূল থেকে বেরিয়ে আসছেন বা তৃণমূলের সমর্থন করছেন না, তারা কিন্তু সেটা বলছেন না। তারা বলছেন যে আমরাই তৃণমূল। তুমি যদি প্রক্রিয়াটা দেখো, যে আগের বার যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠি জমা দিয়েছিলেন, সেক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা বলে, সেই চিঠি পরবর্তীকালে কিন্তু সেক্ষেত্রে পরিষদীয় দলের পক্ষে আরো একটি সই করা চিঠি জমা দিতে হয়েছিল, যে চিঠিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা বলা হয়েছিল। অর্থাৎ পরিষদীয় দল মানে বিধায়করা তাদের সই করা একটা চিঠি জমা দিতে হবে। যদি পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সেই চিঠি একটা বড় অংশের সই, সেই সই কিন্তু জাল। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে নতুন যে এই চিঠিটা জমা পড়লো, সেই চিঠিতেও কিন্তু সেক্ষেত্রে বিধায়করাই সই করেছেন এবং সেই চিঠির বিধায়করা তারা প্রত্যেকে বলছেন, সই করা 58 জন বিধায়ক তারা প্রত্যেকে জানিয়েছেন এটা তাদেরই সই। ফলে নিশ্চিতভাবে এই যে নতুন যে চিঠিতে, যেখানে বিধায়করা সেক্ষেত্রে বিরোধী দলনেতা কে হবে সেই নিয়ে কিন্তু বিধায়কদের সই চাই, সেক্ষেত্রে 2/3 অধিক বিধায়কের সই দরকার এবং কার্যত 58 জন যে বিধায়কের সই পাওয়া যাচ্ছে সেটা নিশ্চিতভাবে 2/3 জন্য যে প্রয়োজনীয় সংখ্যা তার থেকে বেশ কিছুটা বেশি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন অধিকাংশ বিধায়ক তারা যখন এক্ষেত্রে 2/3 বেশি বিধায়ক তারা যখন এক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তারা যখন বিরোধী দলনেতা হিসেবে মনে করে সেই সই করে চিঠি জমা দিচ্ছেন, নিশ্চিতভাবে সেক্ষেত্রে সেই সইয়ের চিঠি কিন্তু সেক্ষেত্রে স্পিকারের কাছে বেশি গুরুত্ব পাবে এবং এক্ষেত্রে তারা একবারও বলছেন না যে তারা তৃণমূল ছাড়লেন বা তৃণমূল থেকে বেরিয়ে এলেন, সে কথা তারা একবারও বলছেন না। তারা বলছেন তারা তৃণমূলেরই লোক এবং কিন্তু তারা বিরোধী দলনেতা হিসেবে একে চাইছেন বলে তারা সই করে দিচ্ছেন। ফলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি সই করলেন, কি চিঠি দিলেন সেই বিষয়টা সেক্ষেত্রে কিন্তু বিধানসভা, তিনি যেহেতু কোনো বিধায়ক নন, সেক্ষেত্রে যদি তার চিঠিটাই সব থেকে বেশি সুপ্রিম বলে ধরা হতো, তাহলে আগের বার প্রথম যখন তিনি শুধুমাত্র চিঠি দিয়েছিলেন সেই চিঠির ভিত্তিতেই কিন্তু বিরোধী দলনেতার ঘর শোভনদেব চট্টোপাধ্যায়কে দিয়ে দেওয়া হতো। কিন্তু তার চিঠি যেহেতু সুপ্রিম চিঠি নয়, শেষ কথা সেই একদম স্পিকারের কি সিদ্ধান্ত হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে এই মুহূর্তে বিধানসভায় ঢোকার আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহা কি বলেছিলেন শোনাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।